shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We walk hand in hand. We walk. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বায়োলজি বিষয়ে ৬ষ্ঠ অধ্যায়ের জীবের পরিবহন থেকে মানব হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করব। মানব হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করব। এই মানব হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই গঠনের কিছু কিছু অংশগুলো আমি আলাদা আলাদা করে পাঠ করে নিয়েছি, যাতে তোমাদের সুবিধার্থে তোমাদের বোঝার সুবিধা হয়। জেনে দিতে চাই হৃৎপিণ্ড, হার্ট। হৃৎপিণ্ড কি? রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে, তাকে হৃৎপিণ্ড বলে। কি বললাম? রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে, তাকে হৃৎপিণ্ড বলে। এখানে সংকোচন এবং প্রসারণের কথা বলা আছে। সংকোচন, হৃৎপিণ্ডের একবার সংকোচনকে সিস্টল, আর একবার প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আর সিস্টল এবং ডায়াস্টলকে একত্রে বলা হয় হৃদয় স্পন্দন। অর্থাৎ হার্টবিট। এই হার্টবিট একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদয় স্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় 70 থেকে 80 বার। কতবার? 70 থেকে 80 বার। আমি এখানে সিস্টল এবং ডায়াস্টলের কথা বলেছি। হৃৎপিণ্ডের সিস্টল অবস্থায় ধমনীর গাঁটে যে চাপ সৃষ্টি করে তাকে বলে সিস্টোলিক চাপ, এবং ডায়াস্টল অবস্থায় ধমনীর গাঁটে যে চাপ সৃষ্টি করবে তাকে ডায়াস্টলিক চাপ বলা হয়। একজন মানুষের আদর্শ রক্তচাপ হচ্ছে 120/80। আদর্শ রক্তচাপ কত? 120/80। 120 হচ্ছে সর্বাধিক চাপ, মানে সিস্টোলিক চাপ, আর 80 হচ্ছে ডায়াস্টলিক চাপ। ওকে শিক্ষার্থী বন্ধু, এখন আমরা জানবো হৃৎপিণ্ডকে মানবদের পাম্প যন্ত্র বলা হয় কেন। হৃৎপিণ্ডকে মানব দেহে পাম্প যন্ত্র বলা হয় কেন? কারণ হৃৎপিণ্ড থেকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য মানব দেহে পাম্প যন্ত্র রূপে কাজ করে। হৃৎপিণ্ডটা কি কাজ করে? পাম্প যন্ত্র রূপে কাজ করে, বিধায় হৃৎপিণ্ডকে মানব দেহে পাম্প যন্ত্র বলা হয়। একজন সুস্থ মানুষের জীবদশায় হৃৎপিণ্ড করে 2600 মিলিয়ন বার
স্পন্দিত হয়। এই 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রতিটি ভেন্ট্রিকল থেকে প্রায় 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। কে? এই হৃৎপিণ্ড। কত লক্ষ টন রক্ত বের করে দেয়? প্রায় 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। এখানে রক্তের কথা চলে আসলো, তাহলে রক্ত কি? আমরা জানি রক্ত অস্বচ্ছ, মৃদ, ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। আমরা নিচের ক্লাসে পড়ে এসেছি যে রক্ত এক ধরনের তরল যোজক কলা। এই হৃৎপিণ্ড আলোচনা করতে রক্ত সংবহনতন্ত্রের কথা বলা আছে। তো রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলা হয়। এখন হৃৎপিণ্ডের ওজন নিয়ে আমরা আলোচনা করব। ওজন, যাকে আমরা ইংরেজিতে ওয়েট বলি। ওজন, হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম। কত গ্রাম? হৃৎপিণ্ডের ওজন প্রায় কত? 300 গ্রাম। শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই এমসিকিউর জন্য এটা নোট ডাউন করে রাখবা। তবে স্ত্রীলোকের ওজন পুরুষ হচ্ছে 1/3 কম। স্ত্রীলোকের হৃৎপিণ্ডের ওজন পুরুষের চেয়ে 1/3 কম। মনে রাখতে হবে। এবং এটা পরবর্তীতে তোমাদের যখন এসএসসি ক্লাসে যাওয়া এবং কোন ভার্সিটি এডমিশন পরীক্ষা দিবা যাওয়া, তখন এই দুটো জিনিস লাগে এবং আসে। এবার হৃৎপিণ্ডের অবস্থান জানি। কি জানবো? হৃৎপিণ্ডের অবস্থান। ইংরেজিতে বলা হয় প্লেসমেন্ট। মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের মধ্যচ্ছদার উপরে ও 2 ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। কি বলছে? বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত হৃৎপিণ্ড। কার উপরে? মধ্যচ্ছদার উপরে 2 ফুসফুসের মাঝ বরাবর হৃৎপিণ্ড অবস্থান করে। এখানে মধ্যচ্ছদার কথা বলা আছে। এই মধ্যচ্ছদা হচ্ছে মানব শ্বসনতন্ত্রের অঙ্গ। আমরা জানি মানব শ্বসনতন্ত্রের অঙ্গ কয়েকটি আছে, যেমন নাসারন্ধ্র, নাসাপথ, 2 নম্বরে গলবিল, 3 নম্বরে ষড়যন্ত্র, 4 নম্বরে শ্বাসনালী বা ট্রাকিয়া, 5 নম্বরে ব্রুঙ্কাস, 6 নম্বরে ফুসফুস, 7 নম্বরে মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদা উপরে এবং 2 ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড অবস্থান করে। এই হৃৎপিণ্ডের গোড়াটি চওড়া ও ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু শীর্ষদেশ সূচালো এবং নিচের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। কি বললাম? এই হৃৎপিণ্ডের গোড়াটি চওড়া এবং ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু সূচালো শীর্ষদেশ নিচের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। ক্লিয়ার? অবস্থান আমরা জানলাম। এবার আমরা জানবো হৃৎপিণ্ডের আকার আকৃতি। কি জানবো? হৃৎপিণ্ডের আকার আকৃতি। আকার আকৃতি। হৃৎপিণ্ডের আকার আকৃতি। হৃৎপিণ্ড হচ্ছে ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ, অর্থাৎ ত্রিকোণা মোচার মতো। এটি লালচে খয়েরি রঙের হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার
এবং প্রস্থ হচ্ছে 9 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। এবং প্রস্থ হচ্ছে 9 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আমরা জানবো আবরণ। হৃৎপিণ্ডের কি জানবো? আবরণ জানবো। হৃৎপিণ্ডের আবরণ, যাকে ইংরেজিতে কভার বলা হয়। আবরণে হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা, ঝিল্লি দ্বারা কি থাকে? হৃৎপিণ্ড আবৃত থাকে। 2 নম্বরে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম 2 নম্বরে কি বললাম? মায়োকার্ডিয়াম। 3 নম্বরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে বহিস্থ স্তর। মায়োকার্ডিয়াম হচ্ছে মধ্যস্থ। এন্ডোকার্ডিয়াম হচ্ছে অন্তঃস্থ। এই এপিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের সবচেয়ে বাহিরের স্তর। এটি এই এপিকার্ডিয়ামে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে এবং এটি যোজক কলা দ্বারা গঠিত। আর মায়োকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যস্থল, অর্থাৎ মধ্যবর্তী স্তর। এটি অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত। এই মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। মায়োকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম হচ্ছে এপিকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়ামের মধ্যবর্তী স্তরকে এন্ডোকার্ডিয়াম বলা হয়। এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে এবং কপাটিকাগুলোকে আবৃত করে। হৃৎপিণ্ডের কপাটিকাগুলো আমরা জানবো। এই হৃৎপিণ্ডের গঠনে কপাটিকা আছে, বাইকাস্পিড কপাটিকা আছে, ট্রাইকাস্পিড কপাটিকা আছে। এগুলো আমরা পরবর্তীতে জানবো। এই এন্ডোকার্ডিয়াম রক্ত বাহিকার সাথে এর অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। এবার আমরা জানবো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ সম্পর্কে জানবো। প্রকোষ্ঠ, মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে বিভক্ত। কয় প্রকোষ্ঠে? 4 প্রকোষ্ঠে। 2টা হচ্ছে উপরের এবং আরো 2টা হচ্ছে নিচে হৃৎপিণ্ড। উপরের 2টি স্তর হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, আর নিচের 2টি স্তর হচ্ছে ডান নিলয়, বাম নিলয়। তোমরা চিত্রে লক্ষ্য করো, এখানে ডান অলিন্দ এবং বাম অলিন্দ আছে। হৃৎপিণ্ডের উপরের স্তর ডান অলিন্দ। দেখো, তোমরা লক্ষ্য করো, ভালো করে চিহ্নিত করো। ডান অলিন্দ আর একটা হচ্ছে বাম অলিন্দ। আর নিচের 2টি স্তর হচ্ছে ডান নিলয়, বাম নিলয়। তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধু?
মানুষের হৃৎপিণ্ড কয় প্রকার বিশিষ্ট? 4। দুটি উপরে, দুটি নিচে। উপরের দুটি হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ। ডান নীলক, নিচের দুটি হচ্ছে ডান নীলক, বাম নীলক। ডান অলিন্দকে বলা হয় রাইট আট্রিয়াম, আর বাম অলিন্দকে বলা হয় লেফট আট্রিয়াম। ডান অলিন্দকে কি বলা হয়? ডান অলিন্দ, আর এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ডান অলিন্দ দেখেছো? ডান অলিন্দ, আর এটা হচ্ছে বাম অলিন্দ। যাকে লেফট অ্যাট্রিয়াম বলা হয়। আর নিচের দুটি স্তরকে চিত্রে দেখো, ডান নিলয় আছে, বাম নিলয় আছে। ডান নিলয় আর কি হচ্ছে বাম নিলয়। তাহলে ডান নিলয়কে আমরা আগে অলিন্দকে অ্যাট্রিয়াম আর নিলয়কে ভেন্ট্রিকুলাম কি বললাম? ভেন্ট্রিকুল। তাহলে রাইট ভেন্ট্রিকুল, রাইট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। আরেকটা হচ্ছে ভেন্ট্রিকল, আরেকটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই চিত্র লক্ষ্য করো, দুটি জিনিস ভালো করে চিহ্নিত করে দেখে নাও। এই অলিন্দ দুটির প্রাচীর, অলিন্দ একটা হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ। এর প্রাচীর হচ্ছে পাতলা, আর নিলয়ের প্রাচীর অর্থাৎ ভেন্ট্রিকলের প্রাচীর পুরু। মনোযোগ সহকারে শুনতে হবে, মনে রাখতে হবে। এটা পরীক্ষায় আসে এমসিকিউ কোশ্চেন যে অলিন্দর প্রাচীর কি পুরু, পাতলা? না, কোনটাই নয়। তাহলে অলিন্দর প্রাচীর পাতলা আর নিলয়ের প্রাচীর পুরু। এই অলিন্দর প্রাচীর যে পাতলা, কারণ অলিন্দ রক্তকে শুধু নিলয়ে পাম্প করে, অর্থাৎ সঞ্চালিত করে। আর নিলয় পুরু হলেও বাম নিলয়ের ভেন্ট্রিকলের প্রাচীর ডান নিলয়ের ভেন্ট্রিকলের প্রাচীর থেকে প্রায় 3 গুণ বেশি পুরু থাকে। কারণ হচ্ছে ডান ভেন্ট্রিকল কেবল ফুসফুসে রক্ত সঞ্চালিত করে, কিন্তু বাম ভেন্ট্রিকলের সংকোচনে রক্ত সারা দেহে পাম্প করে। রক্ত কি করে? সারা দেহে পাম্প করে, মানে সঞ্চালিত করে। এই অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের উভয় যে পর্দা দিয়ে বিভক্ত থাকে, অলিন্দ ও নিলয়, কি বললাম? অলিন্দ ও নিলয় উভয় যে পর্দা দিয়ে বিভক্ত থাকে, একটা হচ্ছে আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা, আরেকটা হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা। 2 নম্বরে বললাম আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। ক্লিয়ার? ডান অলিন্দ
শিরা প্রবেশ করে। চিত্রে লক্ষ্য করো, ডান অলিন্দে 3টি শিরা। দেখো উপরে আছে ঊর্ধ্ব মহাশিরা, নিচে আছে নিম্ন মহাশিরা, আরো একটা আছে করোনারি সাইনাস। এই চিত্রে নাই, এটা তোমাদের উচ্চ মাধ্যমিক বইয়ে যখন দেখবা তখন করোনারি সাইনাসটা পেয়ে যাবে। তাহলে অলিন্দে 3টি শিরা প্রবেশ করে, ডান অলিন্দে 3টি শিরা প্রবেশ করে। চিত্রে লক্ষ্য করো, উপরে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিচে হচ্ছে নিম্ন মহাশিরা, আর একটা হচ্ছে করোনারি সাইনাস। তাহলে 1 নম্বরে কি বলছিলাম, ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, 2 নম্বরে নিম্ন মহাশিরা, 3 নম্বরে বললাম কি করোনারি সাইনাস। এটা একটু জেনে নাও শুরু। ডান নিলয়ে ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী এবং বাম নিলয় অর্থাৎ ভেন্ট্রিকল থেকে মহাধমনী বের হয়। লক্ষ্য করো, ওখানে দেখো আছে উপরের দিকে চিত্রে লক্ষ্য করো, মহাধমনী কোথা থেকে বের হয়েছে, ডান নিলয় থেকে পালমোনারি ধমনী, আর বাম নিলয় থেকে কি বের হয়েছে, মহাধমনী বের হয়েছে। চিত্র লক্ষ্য করেছো? হৃৎপিণ্ডের ভেতরে বিভিন্ন ছিদ্র পথে অর্থাৎ বিভিন্ন ছিদ্রপথ থাকে। এই ছিদ্রপথ বন্ধ এবং খোলার জন্য ভালভ থাকে। ভালভ কি থাকে? ভালভ থাকে, যাকে কপাটিকা বলা হয়। কি বলা হয়? কপাটিকা বলা হয়। এই কপাটিকা দুটি কপাটিকাগুলো হচ্ছে, একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ অর্থাৎ কপাটিকা, আর একটা হচ্ছে বাইকাসপিড ভালভ অর্থাৎ কপাটিকা। একটা কি ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড কপাটিকা। 2 নম্বরে হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তাহলে তোমরা দেখেছো ট্রাইকাসপিড কপাটিকা আর হচ্ছে বাইকাসপিড কপাটিকা কোন জায়গায়, চিত্র দেখো। হ্যাঁ, ওটা কি বাইকাসপিড কপাটিকা আর এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ডান অলিন্দ এবং ডান নিলয় এর মধ্যবর্তী ছিদ্রপথে 3 পাল্লা বিশিষ্ট এই ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে সুরক্ষিত থাকে। আর একইভাবে বাম অলিন্দ এবং বাম নিলয় এর মধ্যবর্তী ছিদ্রপথ 2 পাল্লা বিশিষ্ট বাইকাসপিড কপাটিকা দিয়ে সুরক্ষিত থাকে। ক্লিয়ার? মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর মুখে অর্ধা চন্দ্রাকার কপাটিকা অর্থাৎ ভালভ থাকে। এদের অবস্থানের ফলে পাম্প করা রক্ত একই দিকে চলে, এবং পিছন দিক থেকে রক্ত প্রবাহিত হতে বাধা দেয়। কাদের অবস্থানের ফলে? এই মহাধমনী এবং ফুসফুসী ধমনীর মুখে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা বা ভালভ থাকে, এর অবস্থানের ফলে রক্ত একই দিকে চলে এবং পিছন দিক থেকে রক্ত প্রবাহিত হতে বাধা দেয়। ক্লিয়ার? তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে হৃৎপিণ্ডের গঠনে কি কি থাকে।
আবারও একটু আলোচনা করি। এখানে চিত্রে লক্ষ্য করো যে ডাল অলিন্দ আছে, ঊর্ধ্ব মহাশিরা আছে, মহাধমনী আছে, ফুসফুসীয় ধমনী আছে, ফুসফুসীয় শিরা আছে, বাম অলিন্দ আছে, এরপরে বাইকাস্পিড কবাটিকা, বাম নিলয়, ট্রাইকাস্পিড কবাটিকা, ডান নিলয়, নিম্ন মহাশিরা। ক্লিয়ার? এই হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সঞ্চালিত হয়? হৃৎপিণ্ডের আগে আমরা সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপের কথা বলছি শুরুতেই। হৃদস্পন্দন কাকে বলে সেটা বলেছি। তা অলিন্দ যখন, এই হৃৎপিণ্ডের অলিন্দ যখন প্রসারিত হয়, রক্ত শরীরের বিভিন্ন অংশে এসে প্রবেশ করে, বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঊর্ধ্ব মহাশয় দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কি রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। কি বলছে? ঊর্ধ্ব মহাশিরা দিয়ে। লক্ষ্য করো, ঊর্ধ্ব মহাশিরা উপরের দিকে আছে। এই ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে এবং ফুসফুসীয় বা পালমোনারি শিরার ভেতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, একটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এই অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। হৃৎপিণ্ডের সংকোচনে নিলয় দুটি প্রসারিত হয়। তখন ডান অলিন্দ ও ডান নিলয়ের ছিদ্রপথে ট্রাইকাস্পিড ভালভ খুলে যায়। আগে বলেছিলাম বাইকাস্পিড কবাটিকা আছে, একটা ট্রাইকাস্পিড কবাটিকা। এই ট্রাইকাস্পিড কবাটিকা খুলে যায়, তখন ডান অলিন্দে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। একইভাবে বাইকাস্পিড ভালভ যখন খুলে যায়, তখন বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এরপরে ছিদ্র বন্ধ হয়ে গেলে, অর্থাৎ ট্রাইকাস্পিড ভালভ বলো, বাইকাস্পিড ভালভ বলো, এরা যখন বন্ধ হয়ে যায় তখন রক্ত আর নিলয় থেকে অলিন্দে প্রবেশ করে না। তার মানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আমরা আগেই বলেছিলাম যে অলিন্দ এবং নিলয়ের মাঝখানে একটা ছিদ্র পথ থাকে, যে ছিদ্র পথগুলো বাইকাস্পিড কবাটিকা এবং ট্রাইকাস্পিড কবাটিকা দ্বারা কি থাকে? যুক্ত থাকে। ডান নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসীয় ধমনী পেয়েছো তোমরা? চিত্রে লক্ষ্য করো, ফুসফুসীয় ধমনী, চিত্রে লক্ষ্য করো, ফুসফুসীয় ধমনী। কি বুঝলাম? ডান নিলয়, একটা হচ্ছে ডান অলিন্দ, একটা হচ্ছে ডান নিলয়। তাহলে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। শেষে কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, তখন রক্ত আর নিলয় থেকে নিলয়ে ফিরে আসতে পারে না। কপাটিকা বন্ধ হয়ে যায়, তখন নিলয়ে ফিরে আসতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী বন্ধু, এতক্ষণ আমি যে মানবদের হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সঞ্চালন ঘটে এটা নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি। আরেকটু কথা হচ্ছে, এই হৃৎপিণ্ড কিভাবে আমরা সুস্থ রাখবো। বি কেয়ারফুল। অবশ্যই তোমরা জানবা, তোমাদের ছোট ভাই বোন বা মুরব্বী এবং আশেপাশে সবাইকে এই সম্পর্কে সচেতন করবা, যাতে প্রত্যেকটি মানুষ তার নিজ হৃৎপিণ্ডকে কিভাবে সুস্থ রাখতে পারে। তাদেরকে 1 নম্বরে হচ্ছে সঠিক জীবনধারা ও খাদ্য নির্বাচন করতে হবে। 2 নম্বরে মাদক ও নেশা থেকে
আজকে বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে মাদক নেশায় আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেই থেকে তাদের নিজের হৃৎপিণ্ডকেও কি করতেছে, আক্রান্ত করে ফেলতেছে। তাই মাদক ও নেশা থেকে, নেশা সেবন থেকে বিরত থাকতে হবে। 3 নম্বরে তেল ও চর্বিজাত খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত শর্করাযুক্ত খাবার পরিহার করতে হবে। পরিমিত ব্যায়াম ও হাঁটাচলা করতে হবে। আরেকটি শিক্ষার্থী বলবো, এটা তোমাদের মাঝে বরাবরই চলে আসে, বিষণ্ণতা, হতাশা, এটাকে রাখা যাবে না। এখন থেকে এটা তোমরা দূরীভূত করো, সবসময় হাসি খুশি থাকবা, বিষণ্ণতা দূর করে হাসি খুশি থাকবা। এতে তোমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, হৃৎপিণ্ড সুস্থ থাকবে। তোমরা জানো, মন ভালো, শরীর ভালো, সব কিছু করতে তোমাদের ভালো থাকবে। ওকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।